আমরা তিন ছোটবেলার বন্ধু যে ঘরে ঘুমাতাম তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নড় কঙ্কাল ঝুলানো থাকতো। রাত্রে হাওয়াতে তার হাড়গুলো খট খট শব্দ করে নড়ত। দিনের বেলা অবশ্য আমাদেরকেই সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ আর ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থি বিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদেরকে হঠাৎ করেই সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। সে অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, আর যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয়। তারপর অনেককাল কেটে গেছে। ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল আর আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় যে গেছে তা আর খুঁজে পাওয়া যায় না। কিছুদিন হলো একদিন রাতে কোনো কারণে অন্য জায়গায় একটু অভাব হওয়াতে আমাকে সেই ঘরেই শুতে হলো। অনভ্যাস অনেক দিনের, তাই ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটাই বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেজ জ্বলছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরে খাবি খেতে খেতে একবারে নিভে গেল। এর মধ্যে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলো নিভতেই সহজেই মৃত্যুর কথা মনে এলো। মনে হলো এই যে রাত্রি দ্বীপ প্রহরে একটা দ্বীপ চির অন্ধকারে হারিয়ে গেল, প্রকৃতির কাছে এটাও যেমন মানুষের ছোট ছোট প্রাণ কখনো দিনে কখনো রাতে এভাবেই হঠাৎ নিভে গিয়ে হারিয়ে যায়, সেটাও তেমনি। শুয়ে শুয়ে সেই কঙ্কালটার কথা মনে এলো। সে কঙ্কাল তার জীবদ্দশায় কেমন ছিল সে কথাই ভাবছিলাম। সে কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটা জীবিত কেউ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে হাতড়ে আমার মশারির চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। সে যেন কি একটা খুঁজছে কিন্তু পাচ্ছে না, আর বেশ তাড়াতাড়ি ঘরময় প্রদক্ষিণ করছে। বুঝলাম যে সমস্তটাই আমার ঘুম না আসা মাথার কল্পনা, আর আমারই মাথার মধ্যে যে বোঁ বোঁ করে রক্ত ছুটছে সেটাকেই হয়তো পায়ে হাঁটা শব্দর মতো মনে হচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। অগত্যা একটু জোর করেই এই অকারণ ভয়কে ভাঙবার জন্য চেঁচিয়ে উঠলাম, কে কে আছে? পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল, আর একটা উত্তর পেলাম। আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা বেশ জোরে আঁকড়ে ধরলাম আর চির পরিচিতের মতো অত্যন্ত সহজ সুরে জিজ্ঞাসা করলাম, তাই দুপুর রাত্রে বেশ কাজটা বার করেছো দেখছি। তা সে কঙ্কালে তোমার এখন কি দরকার? অন্ধকারে মশারির অত্যন্ত কাছ থেকে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল। আমার ২৬ বছরের যৌবন যে তার চারিদিকে বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা যাও,
তুমি সন্ধান করো, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই 35টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো গল্প করি। আমার মনে হলো আমার মশারির কাছে কে যেন বসলো। নিরুপায় হয়েই আমি একটু অযথা উৎসাহের সঙ্গেই বললাম, সেই ভালো, বুঝেছ? আচ্ছা, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে সেরকম একটা গল্প বলো দেখি। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন একজনকে জমের মতো ভয় করতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয় আমারও তেমন মনে হতো। অর্থাৎ কোনো এক অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক দুঃখ প্রকাশ করলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষ কন্যা, এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো? কেমন লাগছে? বেশ, গল্পের আরম্ভটা তো বেশ মজার। তবে শোনো। আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকানোর চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমায় কখনো দেখিনি। দেখোনি কেন? আমার সেই কঙ্কালটা? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো শূন্য ফাঁকা গর্তের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল, এখনকার রাগঢাকহীন বিকট দাঁত বার করা হাসির সাথে তার কোনো তুলনা হয় না। এবং সেই কখানা লম্বা শুকনো হাড়ের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল, তোমাকে তা বলতে গেলে হাসিও পায়, আবার রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতো না। আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিল। তার অর্থ এই, পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি কোনো কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে একখণ্ড হীরা নড়ালে তার চারিদিকে যেমন আলো ঝকমক করে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ের চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানি নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ লাগিয়ে মিষ্টি করে বাগাতে পারে এমন দুখানি হাত।
কিন্তু আমার সেই নির্লজ্জ অসহায় বুড়ো কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবনের রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার 2 চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। তোমার যদি গা থাকতো তো তোমার গা ছুঁয়ে বলতাম, সেই অস্থিবিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই পূর্ণ যৌবনের রূপ এই রাতের আধারে বেশ ফুটে উঠছে। আর বেশি বলতে হবে না। আমার কোনো বন্ধু ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম, সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করছে, বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটি মেলে বসে আছে আর যদি চেতনা থাকতো তবে সে আবার অচেতন হয়ে যেত। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে এলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরতে সরতে একেবারে এক কোণে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকে প্রায় দেখতাম। এবং যখন আমি সন্ধেবেলায় বাগানে গাছের তলায় সম্রাজ্ঞীর আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ে লুটিয়ে পড়ত। শুনছ কেমন লাগছে? মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে তো সবটা শোনো। একদিন আমার জ্বর হয়েছে, ডাক্তার দেখতে এসেছেন, সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম, সন্ধ্যার লাল আভা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম। দেখলাম সেই বৃষ্টি ভেজা সন্ধেবেলায় নরম বালিশের উপর একটি ফুলের মতো সুন্দর মুখ। কোকড়ানো চুল কপালের উপর এসে পড়েছে এবং লজ্জায় নিচু হয়ে যাওয়া বড় বড় চোখের পাতা গালে ছায়া ফেলেছে। ডাক্তার নরম গলায় দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভেতর থেকে আমার ক্লান্ত সুগোল হাতটি বার করে দিলাম। একবার হাতের দিকে চেয়ে দেখলাম, যদি নীল কাচের ছুরি পড়তে পারতাম তো আরও মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে কোনো ডাক্তারের এত ইতস্তত করে আগে কখনো দেখিনি। তিনি অত্যন্ত অসংলগ্ন কাঁপা কাঁপা হাতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার অন্তরের নাড়ি কিভাবে চলছে কিছুটা আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? কেন হবে না? অবিশ্বাসের কোনো কারণই দেখছি না। মানুষের নাড়ি সকল অবস্থায় তো আর সমান চলে না। ধীরে আরও 2-4 বার সুস্থ ও অসুস্থ হওয়ার পর দেখলাম আমার সেই সন্ধেবেলার কল্পিত পৃথিবীর কোটি কোটি পুরুষের সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার ও একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধেবেলায়
একটি বাসন্তী রঙের কাপড় পরতাম, ভালো করে খোপা বেঁধে মাথায় একগোছা বেলফুলের মালা জড়িয়ে হাতে একটা আয়না নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, বাস্তবে কি হয় না। কেননা আমি তো তখন নিজেকে দেখতাম না, আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভিতর একটা দীর্ঘ নিঃশ্বাস হু হু করে উঠত। তখন থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম, চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর ওপর কেমন করে পড়ছে, এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পাশ করা ডাক্তারের কেমন লাগে। দুপুরে জানলার বাইরে যখন রোদ ঝাঁ ঝাঁ করত এবং বাড়ির বাইরেই খেলনাওয়ালা সুর ধরে চাই খেলনা চাই চুড়ি চাই করে ডেকে যেত, আমি একটা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একখানি হাত নরম বিছানার উপর যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতটা এভাবে কে যেন দেখতে পেল, কে যেন নরম রাঙা হাতের উপর একটি চুম্বন এঁকে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এখানেই যদি গল্পটা শেষ হয় তাহলে কেমন হয়? মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেটুকু আপন মনে পূরণ করতে করতে রাতটা বেশ কেটে যাবে। তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায়, এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভিতরের কঙ্কালটা তার সবকটি দাঁত মেলে দেখা দেয় কই? তারপর শোনো, একটু পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। আমি মাঝে মাঝে হাসতে হাসতে তাকে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এসব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলত। এত শোনার পর মৃত্যু যেন একেবারে পরিচিত ঘরের লোক হয়ে গেল। ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখতে লাগলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। রাত্রিও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন থেকে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি একটু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তার জুড়ি ধার নিলেন। রাত্রে কোথায় যেন যাবেন। আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানান কথার পর জিজ্ঞেস করলাম, দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি নিয়ে কোথায় গেলেন? মরতে রে। না, সত্যি করে বলো না। বিয়ে করতে। সত্যি নাকি? অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন, কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করবার জো নেই। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি, আর এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। সন্ধ্যার কিছু আগে ডাক্তার রোগী দেখে ঘরে ফিরলে আমি খুব হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার এই হাসি আর উচ্ছ্বাস দেখে ডাক্তার যে কেবল অপ্রতিভ হলেন তা নয়, ভারী মনমরা হয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, বাজনা বাদ দিয়ে কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতটাই আনন্দের? এমন কথা তো কখনো শুনিনি। সে হবে না,
বাজনা চাই, আলো চাই। দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই উৎসবের আয়োজন শুরু করলেন। নতুন বউ ঘরে এলে কি হবে, কি করব, আমি শুধু এসব গল্প করতে লাগলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও পুরুষের মন চোখে দেখা যায় না, তবুও আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বিঁধেছিল। অনেক রাতে লগ্ন। সন্ধেবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সঙ্গে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশের চাঁদ উঠল। আমি এসে হাসতে হাসতে বললাম, ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি? যাবার সময় হয়েছে যে। এইখানে একটা সামান্য কথা বলি। এর মধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো এনে সবার আড়ালে সুবিধা মতো ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে একটু গদগদ কণ্ঠেই আমার দিকে মর্মান্তিক চোখে চেয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুল তলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না। ঘুমন্ত পৃথিবীর যাবতীয় ক্লান্তি ভুলিয়ে দক্ষিণা বাতাস বইছে। জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান ভরে আছে। বাঁশির শব্দ যখন ধীরে ধীরে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো, এই গাছের পাতা, আকাশ এবং আজন্মকালের ঘরদুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি একটু হেসে চোখ বুঝলাম। ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যাব। কোথায় সে বাসর ঘর? আমার সে বিবাহের বেশ কোথায়? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে উঠে দেখলাম আমাকে নিয়ে 3টে বালক অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে ফুটে উঠত, সেখানে বেদ নির্দেশ করে কোন হাড়ের কি নাম মাস্টার শেখাচ্ছেন। আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? গল্পটি বেশ প্রফুল্লকর। এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো।
নমস্কার, আমি চয়ন। আশা করি আমাদের আজকের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের যথেষ্ট সাহস এবং প্রেরণা যোগাবে, এই আশা রাখি। সুস্থ থাকুন, সাথে থাকুন, শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।